47 ভাইবার পরে খুব ভেঙে পড়ছিলাম। ভাইবার পরে ভেঙে পড়ছি। ভাইবা অনেক ভালো হয়েছে, রিটার্ন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু বারবার ওই 45-এর যে আঘাতটা সেটা বারবার ফেরত আসছিল। যে 45-এও তো আল্লাহ তালা দেয় না, এবার যদি আল্লাহ তালা না দেয়। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন, আমি পবা উপজেলা, রাজশাহীতে, এখানেই আমার বাসা। আর পড়াশোনা করছি, প্রাইমারি স্কুল ছিল আমার বাসার সাথেই, শিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই প্রাথমিক বিদ্যালয় থেকেই পড়াশোনা শুরু নিজের। এবং এরপরে বসুয়া জুনিয়র হাই স্কুল ছিল তখন, পরবর্তীতে আর কি সেটা বসুয়া উচ্চ বিদ্যালয় হয়েছে, এমপিএভুক্ত। সেইখানে পড়াশোনা করছি মোটামুটি আপনার 6 থেকে 8 পর্যন্ত, এবং 9-10 পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল ক্যাম্পাস হাই স্কুল থেকে। এরপরে আমার ইন্টার লাইফটা ছিল গভর্নমেন্ট সিটি কলেজ, আর অনার্স মাস্টার্স রাজশাহী কলেজ রসায়ন বিভাগ থেকে। অনেকে মনে করে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এটাও একটা সৌভাগ্যের বিষয়, অবশ্যই সেটা সৌভাগ্য। তবে আমার কাছে এখন মনে হচ্ছে যে আল্লাহ তালা যা করে আলহামদুলিল্লাহ ভালোর জন্য করে। এইখানেই হয়তো আমার ভালোটা লুকিয়ে ছিল, যার কারণে এখানে এটা হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ ভাই। গতকালকেও আমার স্কুল ছিল, আমি স্কুলেই তো ক্লাস নিয়েছি। এখানে ক্লাস নিয়ে বাসায় গেছি মোটামুটি 4:30 বাজে, তখন সব কিছু শেষ করে। তারপরে বাসায় যাওয়ার পরে সবাই এই অবস্থা তো চলছে বৃহস্পতিবার থেকে যে রেজাল্ট হবে, এরকম একটা বিষয়। তো গতকালকেও বাসায় গিয়ে সব মানে আমচানি আরও বেশি বাড়ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজ এগুলোতে আপডেট আসতেছে যে রেজাল্ট আসবে এরকম একটা বিষয়। আমিও বাসায় গিয়ে মানে ফোন নিয়েই বসে আছি, এরকম অবস্থা। হুট করে আজানটা হয়ে গেল, আসরে আজান হলো, নামাজে যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিলাম। আর আজান দেওয়ার জন্য কালকে মুয়াজ্জিন সাহেব একটু মানে লেট করছে 2 মিনিট। আমি বাবাকে বললাম, আমার মাঝে মধ্যে আবার বাবা আজান দেয়, আমি আজান দিই গিয়ে। এর জন্য আমি বললাম বাবাকে যে আজান দিব আব্বু, লেট হয়ে যাচ্ছে, তো মনে হয় যে মুয়াজ্জিন সাহেব এখন আসে নাই। তো বলছে যে যাও দেখো। আমি কিছু দূর গিয়ে দেখছি যে মুয়াজ্জিন সাহেবকে দেখতে পাচ্ছি যে উনি অজু করে মসজিদে ঢুকছে। আমি ঘুরে আবার বাসায় চলে আসছি যে রেজাল্টটা দেখি আগে। এরপরে আসলাম, এসে শুধু এইটুকু আমি দেখতে পাচ্ছি 5:15 পর্যন্ত, এইটুকু যে আপনাদের ডেইলি ক্যাম্পাসে মানে সর্বপ্রথম কিন্তু এই স্ক্রিনশটটাই আর কি ভাইরাল হয়েছে, যে 1521 জন মতো আর কি যে এটা সুপারিশপ্রাপ্ত, এরকম একটা নিউজ এইটুকু শুধু দেখছি। এবং দেখি যে 5:15 বাজে, নামাজের সময় হয়ে গেছে। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাফায়েত ভাইকে আর কি দায়িত্ব দিলাম যে ভাই, অ্যাডমিট কার্ডটা আপনাকে দেওয়া থাকলো, রেজাল্টটা জানতে পারলে এটা প্লিজ আমার বাসায় ইনফর্ম করেন। তো এই জিনিসটা হয়েছে, কারণ তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাসায় ইনফর্ম করেন বলতে গেলে ওয়াইফ একটু শ্বশুর বাসায় এখানে আছে, আর মানে কি বলবো যে আমার বাসায় আমি আছি, এই কারণে আরো একটু দূরত্বে আছি। ভাই আমাকেও মানে ওয়াইফকেও ফোন দিয়েছে, আমার বাসাতেও ফোন দিয়েছে, ফোন দিয়ে সুখবরটা দিয়েছে। আমি নামাজ পড়ে আসার পরে আমি সুখবরটা জানতে পারছি আর কি। রাস্তায় যখন ঢুকছি তখন বোন শুধু এইটুকু বলে একেবারে সবাই আবেগ আপ্লুত এবং কান্নায় ফেটে পড়ছে সবাই, গোটা বাড়ির সবাই, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিছু একটা দিয়েছে। আমার এই অর্জনের পিছনে শুধু একজন মানুষ না, সব থেকে যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করছে সেটা আমার বাবা মা। অনেকদিন আমি ইন্টারমিডিয়েটে আমার মনে পড়ে যে আমি যখন প্রাইভেট পড়তে গেছি, ফজরে আজান হয়ে গেছে, স্যারের বাসায় যাওয়ার পরে মানে আজান হচ্ছে এরকম পরিস্থিতি। স্যার অনেক আগে পড়াইতো, স্যার পড়িয়ে তারপরে উনি আবার কলেজের টিচার ছিলেন, তো কলেজে যেতেন আমাদেরকে পড়ানোর পরে আরও কয়েকটা ব্যাচ ছিল। তো আমার বাবা সাইকেলে করে ক্লাস 8 থেকে শুরু করে প্রায় যতদিন আর কি সম্ভব হয়েছে সাইকেলে আমার বাবা আমাকে নিয়ে বেরিয়েছে। ওনার পরিশ্রম সব থেকে বেশি, তারপরে আমার মা। আমার এছাড়াও আমার বন্ধুদের মধ্যে থেকে শুরু করে আমার যে শিক্ষকগণ আছেন, সেই শিক্ষকগণের অবদান কখনোই ভোলার মতো না। আমার প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে হাই স্কুল কিংবা কলেজ অনার্স মাস্টার্সের যে শিক্ষকগণ আছেন, সকলকেই আমি উৎসর্গ করতে চাই। তারা সকলেই আসলে এর অংশীদার। নেওয়ার বিষয়টা আসলে কখনো এটা ধারাবাহিক একটা বিষয় ছিল। শুরু করছিলাম যতদূর মনে পড়ে 2019 সালের শেষের দিকে, আর এটার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল বলতে গেলে 2022 সালে। প্রস্তুতিটা ধারাবাহিক বিষয় ছিল, মোটামুটি শুরু বা বই নাড়াচাড়া বলতে গেলে 2019 সালের প্রায় শেষের দিক থেকে আর কি। আর চূড়ান্ত প্রস্তুতি বলতে গেলে 2022 সাল থেকে মে মাস থেকে একবারে মোটামুটি যতটুকু মনে পড়ে আর কি, যে একটু চূড়ান্তভাবে যে না কিছু একটা করা উচিত বা পড়াশোনা করা উচিত এইভাবে।
আর প্রস্তুতির বিষয়ে যে নির্দিষ্ট কোনো টাইম রুটিন ফলো করব এখন পর্যন্ত পারি নাই, যে ছোট থেকে এখন পর্যন্ত হয়ে ওঠে নাই। তবে যখনই সময় পেয়েছি বই পড়ার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, এবং এগুলার পিছনে মানে কোনো ঘটনার পিছনের যে ঘটনাগুলা এগুলো একটু জানার চেষ্টা করছি। এগুলো জানলে উত্তর করতে একটু সুবিধা হয় এবং ডিটেলসে মনে থাকে অনেক কিছু। অনুপ্রেরণার বিষয় তো অবশ্যই আছে। একসময় মনে হয়েছে এরকম, যেমন 47 ভাইবার পরে খুব ভেঙে পড়ছিলাম, ভাইবার পরে ভেঙে পড়ছি। ভাইবা অনেক ভালো হয়েছে, রিটার্ন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু বারবার ওই 45-এর যে আঘাতটা সেটা বারবার ফেরত আসছিল। যে 45-এও তো আল্লাহ তালা দেয় না, এবার যদি আল্লাহ তালা না দেয়, সবসময় এটা নিয়ে যখন এরকম মনে হইতো দু একবার ফেসবুকে পোস্ট দিতাম বা বসে থেকে এটা নিয়ে ভাবতাম ফিজিকে নাই হয়তো বা এরকম এরকম ভাবছি। কিন্তু মনে হয়েছে যে যদি না হয়, এবার তো এরকমও সিদ্ধান্ত নিয়েছিলাম যে 50 রিটেনে যদি রেজাল্ট আসেও আর 47-এ যদি না হয় আমি ভাইভাতে বসবো না। আলহামদুলিল্লাহ এখানে আসছে 50-এর রিটেনে, শুধু হয়তো রেজাল্টটা চেক করব, যদি পাস আসে আলহামদুলিল্লাহ, ভাইভাতে যাব না। আর প্লাস পাস না আসলেও তো তাতেও আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা মেনে নিতে হবে। আমার মনে পড়ে 45 ভাই প্রিলির আগে প্রচন্ড রকমের আমি হতাশ, সেই কারণে যে আমার দিকে তাকিয়ে আছে অনেক মানুষ, আমার ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় শিক্ষকরা, আমার প্রাইমারি শিক্ষকরা, বাবা মা, তখন বিয়ে শাদী হয় নাই, তো সকলেই তাকিয়ে আছে। এর জন্য মানে নিজেকে খুব স্ট্রেস লাগতেছিল। তো আমার শ্রদ্ধেয় শামীম রতন স্যার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেছিলেন, আমার দুই চোখ দিয়ে পট করে পানি বের হচ্ছে। প্রিলি পরীক্ষা হয় নাই তখন, যে স্যার যদি প্রিলিতে না আসে, তো সেই পাগল, এরকম করতে হয় না, আল্লাহ তালা আছে, তুমি লেগে থাকো, চেষ্টা করো, হবে ইনশাল্লাহ। আমার পোস্টিংটা আসলে, আমি এখন অ্যাটাচমেন্টে আছি, পিটিআই ট্রেনিং চলছে, সেখান থেকে অ্যাটাচমেন্টে স্কুলে আছি প্রশিক্ষণকালীন। আর আমার কিন্তু সরাসরি পোস্টিং হচ্ছে নদীর ওই পারে চরখানপুরে, চরতারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবার আছে। সেখানে যাওয়া আসা যে পরিমাণ কষ্টের, এটা নিয়েও কষ্টের কোনো সীমা নাই। ওখানে চরে যে যাতায়াত ব্যবস্থার যে দুর্ভোগ, ওখানে অনেকদিন গিয়ে রাত্রে থেকে গেছি, ওখানেও পড়াশোনা করছি, ওইখানেও মানে মোমবাতি জ্বালিয়ে। এরপর মানে কি বলবো, যে আমাদের স্কুলে সোলার আছে, তবে সোলারটা খুব বেশিক্ষণ সময় ব্যাকআপ দিতে পারতো না, মাঝে মধ্যে মোমবাতি জ্বালিয়ে পড়ছি। একেবারে যে আহামরি ওইখানে ওইভাবে প্রিপারেশন নিয়েছি তা না, ওই যে শুক্র শনিবার সময় পাওয়া গেছে, যখন সময় পেয়েছি চেষ্টা করেছি লাইব্রেরিতে বসার, মানে বাসায় বসে পড়বো আমি, এটা কখনো হয় নাই। আমার মায়ের সারা জীবনের আফসোস, আমার ছেলেকে 1 ঘন্টা আমি দেখলাম না যে বসে টানা পড়লো। আমি লাইব্রেরিতে গেলে কিন্তু এই সময়টা পড়া হইতো। সবসময় বন্ধু বান্ধবদের মধ্যে থেকে এই ইন্সপিরেশনটা পেয়েছি, বন্ধু তোর দ্বারা হবে। অনেক সময় যখন হয় নাই, তখন তারা এইভাবে আমাকে ইন্সপিরেশন দিয়েছে, দোস্ত তোর হয় নাই, আমরা কিভাবে আশা করব। আমি যখন জিজ্ঞেস করছি তোদের রেজাল্ট কি, আমার হয় নাই, তোদের রেজাল্ট কি, তাদের মানে উত্তরটা এরকম ছিল। এবং ফ্রেন্ড সার্কেলে আসলে সময় দিতে পারি না, এর জন্য বন্ধুদের কাছে সরি। ফ্রেন্ড সার্কেলে যে খুব বেশি সময় দেবো এটা হয় নাই, টিউশনি করিয়েছি এবং এই পড়াশোনা এগুলো নিয়ে বেশি সময় দিয়েছি। তবে পড়তে বসে কোনো বন্ধুদের সাথে বসে থাকা, এইভাবে সময় কাটছে বেশি। অবশ্যই এখানে আসছি জনসাধারণের সেবা করার জন্য। আমি যে দুর্গম চরাঞ্চলে চাকরি করছি, সেখানে মানুষের যে কষ্ট, তাদের যে দুর্ভোগ, এই বিষয়গুলো মানে সচক্ষে দেখছি, এবং তাদের মধ্যেও যে সম্ভাবনা আছে সেই জিনিসটা আমি ফিল করতে পারছি। প্রাইমারি স্কুলে যখন ক্লাস নিতে গেছি, আমি কিছু শিশুকে এমন পেয়েছি যারা আমাদের এই শহরের শিশুর থেকে অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু তাদের সুযোগ সুবিধার যে অভাবগুলো আছে, সেই অভাবগুলো নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। এছাড়াও বাকিটা তো সেখানে কর্মক্ষেত্রে যোগদানের পরেই কি করা যাবে, কি করতে হবে, সেগুলো সেখানে নির্ধারিত হবে। সবসময় একটাই চেষ্টা থাকবে, দেশ, জনগণ, রাষ্ট্র সকলের সেবা করা, এটাই সবসময় একটা প্রধান উদ্দেশ্য থাকবে। আমাদের এই যে হাতে ডিজিটাল ডিভাইসটা, এটা খুব উপকারী যদি আপনি উপকারের জন্য ব্যবহার করেন, ক্ষতিকর যদি আপনি ব্যবহার করতে না জানেন। এর জন্য আমি বলবো যে এই যে রিলস দেখে টাইম ওয়েস্ট না করে, রিলসের মধ্যে কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ভাইয়াদের যে অনুপ্রেরণামূলক বক্তব্য, তারা কিভাবে পড়াশোনা করছে, এরকম অনেক কিছু আসে। তারা এগুলো দেখে কিন্তু সময়টাকে কাজে লাগাইতে পারে, সেটা কিন্তু ইফেক্টিভ হবে। কিন্তু এখন যদি বসে থেকে দেখা যাচ্ছে কার্টুন টাইপের কিছু দেখছে, বসে থাকলো, রিলস করলো, তাহলে তো ইফেক্টিভ হইলো না। এইটাই সবসময় একটাই কথা, যে যেখানেই থাকুক, যাই করুক, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। সফলতার জন্য সব থেকে বড় সূত্র হইলো ভাই ধৈর্য ধারণ করা। গতকালকে বিকেলেও আমি পিটিআই এ যখন ছিলাম, আমি কিন্তু ওই যে বললাম শামীম রতন স্যারের সামনে যেরকম আমার কান্না আসছিল, আমি কিন্তু গতকাল বিকেলেও অনেকটা ভেঙে পড়ছিলাম। এবার যদি না হয়, আমি কিন্তু ধৈর্য হারা হয়েই গেছিলাম একবার শেষ মুহূর্তে।
যে আমি বলছি কিন্তু যে 50 রিটেনে যদি আসে আমি ভাইবা ফেস করতে যাব না, এরকম চিন্তা ভাবনা নিয়ে ফেলছি। কারণ এই যে হতাশা, এই হতাশাকে কাটিয়ে ধৈর্য ধরাটাই হচ্ছে মূল চাবিকাঠি আমার কাছে বলে মনে হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা একটাই, পড়াশোনা করো, ধৈর্য ধারণ করো। পরিশ্রমীরা কখনো বিফল হয় না, আল্লাহ তাআলা পরিশ্রমীদেরকে পছন্দ করেন। কোনো না কোনোভাবে হয়তো তুমি আপাত দৃষ্টিতে সফলতা পাচ্ছ না মনে করছো, কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে তোমাকে সফলতা দিবেনই, এইটুকু বিশ্বাস রাখতে হবে।